মিস শুরু করে দেন মিস। সেটাই তো বলি, দেরি হচ্ছে তো। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা দুইটা মেথড ফলো করছিলাম, কি কি, লিফু এবং ফিফু, ঠিক না? তো লিপু ফিফুর পরে আমরা এভারেজ মেথড থেকে দুইটা মেথড প্র্যাকটিস করব। একটা হচ্ছে সিম্পল এভারেজ মেথড, নেক্সট ওয়ান ইজ ওয়েটেড এভারেজ মেথড। তো সিম্পল এভারেজ মেথড ইজ সো মাচ simple. Presented by the stock at the time of issue are added and then divided by the number of such rates to obtain the simple average rate at cost. মনে রাখবা, আমরা যে মেথডই ফলো করি না কেন, in each under each method the receipt column will be same, okay, but change will occur in the issue column. এখন সিম্পল অ্যাভারেজ মেথডে যেটা করতে হবে, আমাদেরকে ইস্যু রেট ঠিক করার জন্য অ্যাভারেজ বের করতে হবে, মানে কয়টা রিসিপ্ট আছে তার বেসিসে আমাদের ইস্যু রেটটা ঠিক করা হবে। তাহলে দেখো, the rates of purchase represented by stock at the time of issue are added and then divided by the number of such rates to obtain simple average rate at cost. মনে করো, এই যে মনে করো দুইটা মেথড, দুইটা পার্সেজ আছে, একটা হচ্ছে 10 টাকা করে আর একটা 12 টাকা করে, ঠিক আছে? এখানে মনে করো 15 তারিখ ইস্যু করা হচ্ছে, তাহলে 15 তারিখের আমার ইস্যু রেট হবে কি 10 এবং 12, এই দুইটার যোগফল করে কয়টা এখানে যোগ করছি, একটা হচ্ছে 10 আর একটা 12, এই দুইটার যোগফলকে আমি 2 দিয়ে ভাগ করব। যদি তিনটা যোগ করি 3 দিয়ে ভাগ করব, যদি চারটা পার্সেজকে যোগ করি, পার্সেজ রেটকে যোগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি হবে, the rates of purchases represented by stock at the time of issue are added, then divided by the number of such rates to obtain the simple average rate at cost. মানে আমরা পার্সেজের রেটগুলোকে যোগ করে যতটা পার্সেজ হবে তত দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? Any new purchase or exhaustion of any new existing stock requires the rate to be revised. আচ্ছা, বলা হচ্ছে যদি নতুন কোনো পার্সেস হয় তাহলে আমার ইস্যু রেট কি হবে, চেঞ্জ হবে। আবার মনে করো কোনো একটা স্পেসিফিক পার্সেস সম্পূর্ণ শেষ হয়ে গেছে ইস্যু করতে করতে, তাহলে আমরা এটা বাদ দিব। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। দি কোয়ান্টিটি অফ ইচ পার্সেস ইজ ইগনোরড ফর দ্য পারপাস অফ অ্যাসার্টেনিং দি অ্যাভারেজ রেট। আচ্ছা, সিম্পল অ্যাভারেজ মেথডে এখানে কত ইউনিট পার্সেস করা হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার, ওকে। We will just consider the purchase rate, not the purchase quantity. সেটা 1 ইউনিট হোক অথবা 100 ইউনিট হোক, এটা কোনো ব্যাপার না। আমরা শুধুমাত্র রেটগুলো যোগ করে তাহলে কি করব, ভাগ করে দিব। যতটা রেট যোগ করব তত দিয়ে ভাগ করে দিব। তো এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা তোমরা নিজেরাই পড়ে নিবা। আমরা একটু এক্সাম্পলে যাই। তোমরা এই প্রশ্নটা পড়ো। A manufacturing company purchased and issued a certain material in the following order, okay. 2002 January 1, 4, 6, 10, 15, 20, 23. আচ্ছা, এখন দেখো আমার এখানে পার্সেস জানুয়ারি 1 এবং 4 এ আছে, 6 এ এসে কি হচ্ছে, ইস্যু হচ্ছে। আবার 10 এ পার্সেস হচ্ছে, 15 এ ইস্যু হচ্ছে, আবার 20 তে পার্সেস, 23 তে ইস্যু। তাহলে এখানে একটু চেঞ্জ আসছে, ঠিক আছে? যতবার নতুন পার্সেস আসবে ততবার আমাকে নতুন করে কি করতে হবে, ইস্যু রেট ক্যালকুলেট করতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমে আসি, তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। জানুয়ারি 1 পার্সেস, দিস ইজ রিসিপ্ট। এখানে আমরা দেখো এই ফরম্যাটে এখানে একটু শর্টকাট করা হয়েছে। আমি ইনিশিয়ালি যে ফরম্যাটটা দেখাই দিয়েছিলাম তোমাদেরকে ওই ফরম্যাট ফলো করতে হবে, ঠিক আছে? এই যে পাশে কিছু ডিটেলস লেখা থাকবে লেফট সাইড এবং রাইট সাইডে, আর সেন্ট্রালে কি থাকবে, নেম অফ দ্য কোম্পানি। যদি এখানে মনে করো কিছু লেখা নাই, জাস্ট বলা আছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে আমরা কিভাবে লিখবো, ডট ডট দিব, ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টোর লেজার, তারিখ দেওয়া আছে, ঠিক আছে? তারিখ না লিখলেও চলবে। এবং নিচে কলামে লিখে দিব কি সিম্পল এভারেজ, সরি নিচে ব্র্যাকেটে লিখে দিব সিম্পল এভারেজ মেথড।
জিআরএন নাম্বার, এসআর নাম্বার কলাম অ্যাজ ইউজুয়াল, নো আননেসেসারি রিমার্কস না লিখলেও হবে। এখন আসো আমরা প্রথমেই শুরু করি 2002 জানুয়ারি 1, 600, দেখো 600 at the rate of 4 অ্যামাউন্ট 2400, তাহলে এখানে 600 2400। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু ব্যালেন্স কলামটা খালি থাকবে। কেন খালি থাকবে আমি এটা পরে বলবো। এরপরে আসো পারচেজ 300 at the rate of 4.2, তাহলে 1260। আচ্ছা, এখন আসো ইস্যু জানুয়ারি 6, ইস্যু 500 ইউনিটস। যেহেতু সিম্পল অ্যাভারেজ মেথড 500 ইউনিট আমরা ইস্যু করব। ইস্যু কলামে দেখো কোয়ান্টিটি কলামে লিখলাম। এখন রেট ক্যালকুলেট করতে হবে। এই যে 500 ইউনিট ইস্যু করার আগে কয়বার পারচেজ হয়েছে, এখানে 2বার পারচেজ হয়েছে 4 এবং 4.2 রেটে। তাহলে আমরা ইস্যু রেট কি করব দেখো, ফর ইস্যু অন 6th জানুয়ারি, এই যে 6 জানুয়ারির আগে যে দুইটা পারচেজ আছে এই দুইটা পারচেজ রেট যোগ করব, 4 এবং 4.2। দুইটা পারচেজ আমরা 2 দিয়ে ভাগ করে দেব যোগফলকে। ওকে, তাহলে আমার 6th জানুয়ারির জন্য এভারেজ রেট হচ্ছে কত, 4.1। তাহলে দেখো 500 ইউনিটস এট দ্য রেট অফ 4.1, 2050। ওকে, নেক্সট ওয়ান পারচেজ। পারচেজের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। 700 ইউনিটস এট দ্য রেট অফ 4.4, তাহলে আমরা লিখলাম 700 ইউনিটস এট দ্য রেট অফ 4.4, 3080। ব্যালেন্স দেখো, এখন ব্যালেন্স কলামে আসো। এই যে দেখো এখানে ছিল 400 ইউনিটস 1610 অ্যামাউন্ট, এখানে রেট ছিল 4.1, ঠিক আছে। কিন্তু আমরা যখন 10 তারিখে নতুন রিসিপ্টটা ইনক্লুড করলাম, রেকর্ড করলাম, এটা রেকর্ড করার পরে কিন্তু আমাদের রেট একই থাকবে না। এখানে যে 4.1 এখানকার রেট এবং এখানে রেট হচ্ছে 4.4, এই দুইটা আলাদা হচ্ছে। এই জন্য আমরা সিম্পল অ্যাভারেজ মেথডে রেট কলামটা টোটালি ব্ল্যাঙ্ক রাখবো, আননেসেসারি। কারণ এখানে যদি আমি রেট লিখতে যাই তখন আবার কি হবে, কোয়ান্টিটি এবং অ্যামাউন্টের ব্যালেন্সটা মিলবে না। তাহলে এখানে আমার এই যে বুঝো নাই। আচ্ছা, 6 তারিখে দেখো, 6 তারিখে আমার ব্যালেন্স কলামে রেট কত, পার ইউনিট রেট হচ্ছে এট দ্য রেট অফ 4.1। খেয়াল করো, 6 তারিখে ব্যালেন্স কলামে দেখো এট দ্য রেট অফ 4.1। 10 তারিখে আমার রিসিপ্ট রেট কত, 4.4। তাহলে দেখো আমি এখানে যদি রেট লিখি, ইউনিফর্ম রেট লিখতে পারবো? হ্যাঁ, ইউনিফর্ম রেট লিখতে পারবো না। এই জন্য আমরা কি করব, রেট কলামটা টোটালি ব্ল্যাঙ্ক রেখে দিব। কারণ 10 তারিখের জন্য রেট হচ্ছে 4.4, আবার 6 তারিখের জন্য রেট হচ্ছে 4.1। এটা যদি আমাদের লিফু মেথড অথবা ফিফু মেথড হতো, এই রেটের আলাদা অ্যাপ্লিকেশন থাকতো এবং আমরা রেটগুলো লিখতাম। বাট এখানে এই রেট টোটালি আননেসেসারি, সেজন্য আমরা রেট ইগনোর করে জাস্ট কোয়ান্টিটি এবং ভ্যালু এই দুইটা কলাম যোগ করে দিব। এই যে 400 ইউনিট এবং 700 ইউনিট দুইটা মিলে 400 প্লাস 700 1100, দেন এই যে 3080 প্লাস 1610 ইকুয়াল 4690। তাহলে শুধু যোগ করে দিব কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট, এখানে রেট বের করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছো তোমরা? আমাদের লিফু এবং ফিফু মেথডে কিন্তু রেটের অ্যাপ্লিকেশন ছিল, আমরা আলাদা আলাদা করে রেটগুলো ইউজ করছি। এখানে কিন্তু ব্যালেন্স কলাম থেকে রেট নিয়ে আমার কোনো কাজ হবে না। সো আমি করব কি, রেট কলাম টোটালি ব্ল্যাঙ্ক রেখে দিব। আচ্ছা, নেক্সট ওয়ান ইস্যু 800 ইউনিটস। তাহলে 800 ইউনিট যদি ইস্যু করি, 800 কোয়ান্টিটি। এখন 800 এর আগে দেখো কয়টা পারচেজ আছে, 3টা। 1 তারিখ একটা, 4 তারিখ একটা, 10 তারিখে একটা।
তাহলে এই তিনটার যোগফল কি হবে? এই তিনটা পার্সেসকে আমরা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে ইস্যু রেট হবে কত? 15 এর জন্য 4.2 মাল্টিপ্লাই করলাম, তারপরে হচ্ছে আমরা ব্যালেন্সিং করে দিলাম। ওকে, নেক্সট ওয়ান, 20 জানুয়ারি পার্সেস 300 ইউনিট 5 300 ইউনিট 5 1500। ওকে, আচ্ছা, এখন আমরা আবার আগের মতো যোগ করে দিব। 300 প্লাস 300 ইকুয়াল 600 ইউনিট, 1330 1500 2830। ওকে, এবং নেক্সট ওয়ান একটা মেসেজ আছে, দেখো, ইস্যুস 100 ইউনিটস। এখন দেখো, আমরা যদি অ্যাজ ইউজুয়ালি চিন্তা করি, এই যে 100 ইউনিট ইস্যু করার জন্য আমরা যদি ইস্যু রেট ক্যালকুলেট করতে চাই, আমাদেরকে কয়টা প্রাইস যোগ করতে হবে এখানে? 4টা। এক্ষেত্রে আমরা একটা লাইন পড়েছিলাম যে ইস্যুর মাধ্যমে কোনো লট যদি এক্সস্টেড হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমরা সিম্পল অ্যাভারেজ রেট ক্যালকুলেট করার সময় ওই রেটগুলো বাদ দিব। বুঝতে পেরেছো তোমরা? বুঝো নাই? মিস আরেকবার বলেন, এই লাস্টের লাইন যেটা বলছেন ওটা বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, 15 তারিখ পর্যন্ত আমাদের টোটাল ইস্যু কত? 800 আর 500, তাই না? 6 তারিখে করছে 500 ইউনিট, 15 তারিখে করলাম 800 ইউনিট, তাহলে টোটাল কত? 1300 ইউনিট। ইয়েস, এখন এই 1300 ইউনিট যদি আমি ইস্যু করি, তাহলে প্রথম থেকে হিসাব করি, 1300 থেকে ইউনিট ইস্যু করতে গেলে 600 ইউনিট টোটালি শেষ হয়ে যাবে 1 তারিখের পারচেস কমপ্লিট। ঠিক আছে, এরপরে ধরো 4 তারিখেরটাও শেষ, কত ইউনিট দিলাম? 900 ইউনিট দিলাম। এরপরের পারচেজ আছে 500। আচ্ছা, না সরি, 500 না, 700। তাহলে 1300 থেকে আমি 900 এখান থেকে দিলাম 1 এবং 4 থেকে, আর 10 তারিখ থেকে দিলাম কত? 400 ইউনিট। তার মানে আমার এখন স্টকে যেগুলো আছে, কিছু ম্যাটেরিয়াল আছে 10 তারিখে, আর কিছু ম্যাটেরিয়াল আছে 20 তারিখের। মানে 20 তারিখেরটা টোটাল ফুল আছে, আর 10 তারিখ থেকে আছে মনে করো 300 ইউনিট। এখন এই যে 1 তারিখ এবং 4 তারিখের ম্যাটেরিয়াল শেষ হয়ে গেছে, আমরা ইস্যু রেট ক্যালকুলেট করার সময় 1 এবং 4 তারিখকে এই জন্য এক্সক্লুড করব। আমরা কি দিয়ে ক্যালকুলেট করব? দেখো, এই যে 10 তারিখ এবং 20 তারিখের পারচেজ দিয়ে সিম্পল এভারেজ রেট হিসাব করব। এই লাইনটাই বলা হয়েছিল। মনে করো আমি 600 ইউনিট কিনছি, 600 ইউনিট টোটালি ইস্যু করা হয়ে গেছে, এখন 600 ইউনিটের আর কিছু নাই। তাহলে আমি যখন পরবর্তীতে সিম্পল এভারেজ রেট ক্যালকুলেট করব, ওই 600 ইউনিটের রেটটা বাদ দিয়ে দিব। কারণ কি, ওখান থেকে কোনো ম্যাটেরিয়াল এখন আমার কাছে লেফট নেই। বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো, এখানে আমার রেট হচ্ছে 4.4 প্লাস 5, এই দুটার ভাগফল 4.7, এবং জানুয়ারি 23 আমার ইস্যু রেট হচ্ছে 4.7। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। কথা ক্লিয়ার না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ম্যাম, এটা যদি এমন হইতো যে মানে 600 ইউনিটের জায়গায় যদি হচ্ছে ম্যাম 1000 ইউনিট থাকতো, সেক্ষেত্রে ম্যাম হচ্ছে কি আমাদের যদি তৃতীয়টা যদি হচ্ছে 400 থাকতো, তাহলে হচ্ছে ম্যাম তৃতীয়টা অ্যাড হইতো না? বুঝি নাই তোমার প্রশ্নটা। মানে ম্যাম, 1 তারিখের কথা বলছো তুমি?
জি ম্যাম, 1 তারিখ আর 4 তারিখে যদি হচ্ছে মনে করেন যে 1300 ইউনিটের বেশি যদি ওইখানেই হয়ে যাইতো, তাহলে হচ্ছে ম্যাম শেষেরটা ওইখান থেকে নেওয়া লাগতো না, ওইখানকার রেটটা। মানে ওই দুইটা মিলিয়ে তুমি বলতে চাচ্ছ 1 তারিখে হবে 1000 ইউনিট, 4 তারিখে 300 ইউনিট, টোটাল 1300। ওকে, 4 তারিখে আরো বেশি, 400। বুঝি নাই। ম্যাম এই ম্যাথটাতে হচ্ছে আমরা শেষের দুইটা ক্যালকুলেট করলাম, মানে 4.40 আর 5। কারণ Yes. হচ্ছে যে এইখান থেকে হচ্ছে আমাদের পার্সেস গুলো আসছে, আগের পার্সেস গুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আগের যদি এমন পার্সেস শেষ। হ্যাঁ, এমন যদি হয়ে যেত ম্যাম যে 4 তারিখের পার্সেস হচ্ছে এখানে থাকতো, তাহলে ম্যাম মানে 4.20 আসতো না এখানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এটাই বলছিলাম। হ্যাঁ, অবশ্যই আসবে। মানে যে পার্সেসটা শেষ ওটা বাদ দিয়ে দিব, যেটা থাকবে, যেটার ম্যাটেরিয়াল আমার স্টকে থাকবে, ব্যালেন্স কলামে থাকবে, জাস্ট ওইটাই যোগ করব। আর কারো কোনো প্রশ্ন আছে? সিম্পল এভারেজে তেমন কোনো ঝামেলা নাই, জাস্ট এই জিনিসটা খেয়াল করতে হয় যে কোন লট শেষ হয়ে যাচ্ছে। যদি কোনো পার্সেজের ম্যাটেরিয়াল কমপ্লিট হয়ে যায়, একজন ইস্যু কমপ্লিট, তাহলে ওইটা বাদ দিয়ে আমরা নতুন পার্সেস গুলোকে যোগ করব। ওকে, এখন আসো ওয়েটেড এভারেজ মেথড। দেখো, ওয়েটেড এভারেজ মেথড, আমরা সিম্পল এভারেজ মেথডে কি বলেছিলাম? উই উইল কনসিডার জাস্ট দ্য প্রাইস, নট কোয়ান্টিটি। ওকে, এখন সিম্পল এভারেজ মেথডে দেখা গেছে কি 100 ইউনিট কেনার সময় যে প্রাইসটা, 100 ইউনিটের প্রাইস যে ইম্পর্টেন্স পাচ্ছি, যতটুকু ইম্পর্টেন্স পাচ্ছে, 1000 ইউনিট পারচেস করলেও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স পাচ্ছে। ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে কোয়ান্টিটির একটা ভ্যালুয়েশন, এটা কিন্তু হচ্ছে না। তো সিম্পল অ্যাভারেজ মেথডের লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড ফলো করতে পারি। দেখো ওয়েটেড অ্যাভারেজ মেথড কি করে? আন্ডার দিস মেথড দি টোটাল ভ্যালু এট কস্ট ভ্যালু অফ ম্যাটেরিয়ালস ইন স্টক এট দি টাইম অফ ইস্যু is divided by the total quantity of materials in stock to obtain the weighted average rate. Okay, দেখো টোটাল ভ্যালু, ভ্যালু মানে কি? প্রাইস ইনটু কোয়ান্টিটি। বিলিং মিটার মানে হচ্ছে ইস্যুর তারিখে আমার টোটাল যতটুকু খালফারে যে বিল্ডিং করছে, টোটাল যে ম্যাটেরিয়াল থাকবে, সরি টোটাল যে ভ্যালু থাকবে, এই ভ্যালুকে আমি টোটাল কোয়ান্টিটি দিয়ে কি করব? ভাগ করে দিব। তাহলে ওয়েটেড এভারেজ রেটটা আমরা হিসাব করব কিভাবে? দেখো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা স্ট্যাটিস্টিক্স পড়লে ভালো বুঝতে। দেখো পি কিউ, পি কিউ প্লাস P1 Q1 প্লাস P2 Q2 প্লাস P3 Q3 এরকম বাড়ির জন্য কি গেলে তাইলে ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 প্লাস Q প্লাস Q1 প্লাস Q2 প্লাস Q3। এখানে P হচ্ছে প্রাইস। মনে করো আমি প্রথমে 1 তারিখে পারচেজ করলাম, 1 তারিখের প্রাইস হচ্ছে 1 তারিখের কোয়ান্টিটি, প্লাস মনে করো 5 তারিখে একটা পারচেজ হলো, P1 হচ্ছে 5 তারিখের প্রাইস আর Q1 হচ্ছে কি 5 তারিখের কোয়ান্টিটি।
সেম P2 Q2 হচ্ছে মনে করো এর পরের যে পার্সেসটা থাকবে ওই পার্সেজের প্রাইস এবং কোয়ান্টিটি, আর P3 Q3 হচ্ছে এর পরে যদি কোনো পার্সেস থাকে তার প্রাইস এবং কোয়ান্টিটি ডিভাইডেড বাই Q প্লাস Q1 প্লাস Q2 প্লাস Q3। তো এটা প্র্যাকটিক্যালি করলে আরো ইজি হবে। দেখো আমরা আমাদের আগের যে ইলাস্ট্রেশনটা ছিল ওইটাই সিম্পল এভারেজ মেথডের পরিবর্তে এখন কি করব, ওয়েটেড এভারেজ মেথডে প্র্যাকটিস করব। দেখো এখানে প্রথমে ছিল দুইটা পার্সেস, ওকে পার্সেসের জন্য কোনো সমস্যা নাই, আমরা পার্সেস গুলো রিসিপ্ট কলামে লিখলাম। দেখো প্রথমে 1 তারিখ এবং 4 তারিখে পার্সেস ছিল 600 ইউনিটস এট দ্য রেট অফ 4, 300 ইউনিটস এট দ্য রেট অফ 4.2। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় দেখবা, আমরা সিম্পল এভারেজ মেথডে রেটের কলামটা টোটালি ব্ল্যাঙ্ক রেখেছিলাম, কারণ কি রেটগুলো বেরি করছিল, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা ব্যালেন্স কলামের রেটটা সবসময় সাথে সাথে ক্যালকুলেট করে নিব। সহজ আছে, দেখো এই যে 600 ইউনিটস এট দ্য রেট অফ 2400, এক্ষেত্রে রেট আগের মতোই থাকবে। এরপরের পার্সেজে দেখো এখানে হবে 900 ইউনিটস আর অ্যামাউন্ট হবে কত 3660। এখন আমি রেট ভাগ করব কিভাবে, রেট বের করব টোটাল ভ্যালু, দ্যাট মিন্স টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। তাহলে 4 তারিখের ব্যালেন্স কলামে আমি কি লিখবো, রেট হচ্ছে 4.0667। 6 তারিখে আমাদের ইস্যু ছিল 500 ইউনিটস। এখন 500 ইউনিট আমি ইস্যু করব কি 4 তারিখের যে রেটটা বের করেছি ওই রেটে আমি 6 তারিখে ইস্যু করব। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে যেহেতু আমার ইস্যু রেট একই আগের ব্যালেন্সের সাথে, তাহলে কি হবে এখানে রেটের কোনো ভেরিয়েশন আসবে না। 400 ইউনিট এট দ্য রেট অফ 4.0667 আর অ্যামাউন্ট হবে কি ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফ্র্যাকশনের কারণে অনেক সময় নাও মিলতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমরা করবা কি, প্রথমে ইস্যুর অ্যামাউন্ট বের করবা, পরে ইস্যুর অ্যামাউন্ট ব্যালেন্স কলামের অ্যামাউন্ট থেকে ভ্যালু থেকে মাইনাস করে বাকি ব্যালেন্সিং ফিগারটা এখানে বসাই দিবা। বুঝতে পেরেছো? অনেক সময় দেখা যায় কি 400 দিয়ে যদি তুমি এই রেটটাকে মাল্টিপ্লাই করো তাহলে এই ফিগারটা নাও আসতে পারে, হয়তো সামান্য 1 অথবা হচ্ছে 0.5 সামান্য ডিফারেন্স হতে পারে। তো এই ডিফারেন্সটা যদি আমরা রেখে দিই তখন কিন্তু অ্যামাউন্ট ফিগারটা অ্যাকুরেট থাকে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ব্যালেন্সিং ফিগারটা বের করব। এখানে অ্যামাউন্টের ভ্যালু থেকে কি করব, ইস্যুর ভ্যালুটা মাইনাস করব। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? এরপরে 10 তারিখে আসো, 700 ইউনিটস ছিল এট দ্য রেট অফ 4.4, অ্যামাউন্ট 3080। এখন কি করব দেখো, আগের ব্যালেন্স যে কোয়ান্টিটি ছিল 400 700 যোগ করে 1100, আগের যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টের সাথে 10 তারিখের অ্যামাউন্ট যোগ করে দিব, ঠিক আছে। এই যে যোগ করার পরে এই ভ্যালুটাকে মানে 10 তারিখের ব্যালেন্স কলামের ভ্যালুকে 10 তারিখের ব্যালেন্স কলামের কোয়ান্টিটি দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে রেট। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, রেট কিভাবে বের হচ্ছে? প্রতি পারচেসের সময় রেটটা চেঞ্জ হবে, ইস্যুর সময় রেটটা না, ইস্যুর সময় রেট চেঞ্জ হবে না, কারণ আমি পারচেজের সময় এখানে রেট বের করে রাখছি। ইস্যুর সময় করব কি জাস্ট আগের রেটটা এনে ইস্যু করে দিব, আগের তারিখের রেট এনে, ঠিক আছে। এই যে দেখো 10 তারিখ আমি পারচেস করছি, রেট কত 4.4, 6 তারিখের রেট ছিল 4.0667, তার মানে 10 তারিখ আমাকে নতুন করে আবার রেট ক্যালকুলেট করতে হবে।
তো আমি কিভাবে করব দেখো, আগের ছিল 400 ইউনিট, নতুন 700 ইউনিট, টোটাল 1100। আগের যে অ্যামাউন্টটা ছিল ব্যালেন্স কলামের, সেই অ্যামাউন্টের সাথে এখানে রিসিপ্টের অ্যামাউন্ট যোগ করব, যোগ করে পাচ্ছি কি 4706.65। তাহলে এখন দেখো রেট আমাকে নতুন করে মনে রাখবো, প্রত্যেকবার পার্সেজের সময় আমরা নতুন করে রেট ক্যালকুলেট করব। তাহলে এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টকে আমি কোয়ান্টিটি 1100 দিয়ে ভাগ করলে পাবো রেট। রেটটা ভাগ করে পরে বের করব, আগে না। এখন 15 তারিখে এসে আবার ইস্যু হচ্ছে 800 ইউনিটস। রেট যেহেতু আগের বের করা আছে 4.2788 এট দ্য রেট অফ 4.2788 অ্যামাউন্ট, ওকে। তাহলে আমার আর থাকবে কত, 1100 থেকে 800 গেলে 300 ইউনিট। রেট লিখবো, আগেরটাই লিখবো। এক্ষেত্রে তোমরা 300 দিয়ে এটাকে মাল্টিপ্লাই না করে যেটা করবা, ব্যালেন্সিং ফিগার নিয়ে আসবা। এই যে 4706 থেকে কি করবা, 3423.04, এই যে এটা বিয়োগ করে যেটা থাকবে সেটাই আমরা ব্যালেন্স কলামে লিখবো। টেকনিক ধরতে পেরেছো তোমরা? ইয়েস মিস, মানে ওইটা গুণ আর করব না, ওইখান থেকে না, বাদ ওইটা আর দিব। গুণ করবা না, কারণ গুণ করলে অনেক সময় দেখা যাবে একটু ডিফারেন্ট ফিগার আসতে পারে, ঠিক আছে। যদি গুণ করতে যাও তখন দেখা যাবে হয় 0.5 বেশি হয়ে যাচ্ছে অথবা 0.5 কমে যাচ্ছে। তো আমরা গুণে যাব না, আমরা করবো কি বিয়োগ করে দিব, ব্যালেন্সিং ফিগারটা নিয়ে আসবো। নেক্সট পার্সেজে আসো, 20 জানুয়ারি 2300 ইউনিটস এট দ্য রেট অফ 1500। তাহলে এখানে হচ্ছে ব্যালেন্স কলামে 600। দেখো আগের ছিল 300, নতুন পাচ্ছি 300, তাহলে 600। তাহলে আগের যে ব্যালেন্সটা ছিল ওই ব্যালেন্সের সাথে আমরা কি করব, 1500 যোগ করে দিব। এই যে 1283 সাথে 1500 যোগ করে দিলাম। এখন এই অ্যামাউন্টকে কি করব, 600 দিয়ে ভাগ করে পাবো কি রেট। এবং পরবর্তী ইস্যু কি করব, এই রেটে 23 তারিখের ইস্যুটা হবে 20 তারিখের রেটে 100 ইউনিট রেট যেটা আমরা বের করছি ওই রেটে হবে, বের করলাম। আর এটা হচ্ছে 600 ইউনিট থেকে 100 ইউনিট বাদ দিলে পাচ্ছি 500 ইউনিট, রেট ঠিক থাকবে। এবং এই যে ব্যালেন্স থেকে 20 তারিখের অ্যামাউন্ট থেকে আমরা ব্যালেন্স কলামের অ্যামাউন্ট থেকে কি করব, 23 তারিখের ইস্যুর অ্যামাউন্ট মাইনাস করে যেটা পাবো সেটাই হবে 23 তারিখের ব্যালেন্সিং অ্যামাউন্ট, ওকে। একটু টেকনিক্যালি করতে হবে, কারণ এখানে অনেক ডেসিমাল ইউজ করাতে একটু ভেরিয়েশন চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে তোমরা ডেসিমালের করে 3 অথবা 4 অবশ্যই নিবা, মিনিমাম 3 রাখতেই হবে, তবে 4 নিলে ভালো। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের স্টুল লেজার তাহলে শেষ। আমরা এখান থেকে টোটাল 4টা মেথড করলাম, Ma'am. লিফু, ফিফু, সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ। হ্যাঁ, কার কি সমস্যা বলো? ম্যাম এর আগে যে এভারেজ যে মেথড ছিল ওই মেথডে যখন আমরা মাঝামাঝি কোনো একটা ইস্যু দেখাবো ম্যাম, শেষের ইস্যুতে তো আমরা শেষের যে পারচেজ ভ্যালু ছিল ওইগুলার মানে রেট এভারেজ মানে শেষের গুলা এভারেজ নিছি, কিন্তু ধর মাঝামাঝি যখন আমরা ইস্যু দেখাবো প্রথম দিকের যে পারচেজের যে বুঝছি। রেট না, এগুলা এটা যদি না ওয়েটেড আসে এভারেজে করা হবে না। ম্যাম, না নরমাল এভারেজের ক্ষেত্রে আমরা যখন মাঝামাঝি ইস্যু দেখাবো, ধরেন ওই ইস্যুতে প্রথম দিকের কোনো কোয়ান্টিটি যদি আমাদের নিতে না হয় মানে পারচেজের, তাহলে কি আমরা ওই এভারেজ রেট বের করার সময় প্রথমে যে পারচেজ রেট ছিল ওইটা ওই ক্যালকুলেশন করব? বুঝি নাই তোমার কথা। ম্যাম আমরা মাঝামাঝি যখন ইস্যু দেখাবো, ধরেন আমরা প্রথম দিকের যে পারচেজ ছিল আমাদের ওইগুলো নিতে হচ্ছে না, মানে ওইগুলা এর আগে শেষ হয়ে গেছে 2 নম্বর অথবা 3 নম্বর ইস্যুর সময় শেষ হলে প্রথম- বাদ দিব, যদি নিতে হয় তাহলে ও, আমাদের কনসিডারেশনে রাখবো। আচ্ছা ম্যাম, আমি প্রথম দিকে মনে করো প্রথম আচ্ছা ম্যাম, পারচেজ আচ্ছা ছিল ঠিক আছে 300 ইউনিট, শেষ। যদি শেষ হয় তাহলে 300 ইউনিটের রেটটা আমরা আর হিসাবে আনবো না। যদি এমন হয় যে ওই 300 ইউনিট থেকে আমাকে 50 ইউনিট এখন ইস্যু করতে হচ্ছে, তাহলে আমরা ওই রেটটা হিসাবে আনবো। আচ্ছা ম্যাম, আমি প্রথমে ম্যাম নেটের কারণে বুঝতে পারিনি ঠিক মতো, ধন্যবাদ। আর কারো কোনো সমস্যা? আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, কোশ্চেনে কি সিস্টেমটা উল্লেখ করা থাকবে যে লিপো পিপো বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা দেওয়া থাকবে আর মেথড বলে দেওয়া থাকবে।
আর কারো কোনো প্রশ্ন? সিম্পল এভারেজ মেথডের সাথে তো তাহলে এই ফিফো মেথডের সাথে একটু মিল আছে। না, 4টা মেথড 4 রকম। 4টা মেথড এখানে 4 রকম। 4টায় তোমরা একই ইনফরমেশন দিয়ে 4টা মেথডই তবে প্র্যাকটিস করতে পারো। একই প্রশ্ন থেকে 4টা মেথডে প্র্যাকটিস করতে পারো। ম্যাম আমাদের সিলেবাস কি এই পর্যন্তই না ম্যাম আরো চ্যাপ্টার আছে? তোমাদের সিলেবাস তো আমি আরো 3 মাস ক্লাস নিতে পারবো, যদি তোমরা করতে চাও। করবা? মিস 2-2তেও অ্যাকাউন্টিং নিয়ে নেন। 2-2 অ্যাকাউন্টিং নাই তো, কোর্স আছে অ্যাকাউন্টিং? মিস আপনি তো আরো 3 মাস পড়াতে চাচ্ছেন, সো 2-2তে নিলে ভালো হয়। না, আমি 2-1 এ আরো 3 মাস পড়াতে পারবো যদি তোমাদের এই চ্যাপ্টার গুলো লেংথি করি। আমি তোমাদেরকে বলি এখানে যে চ্যাপ্টার গুলো দেওয়া আছে, ঠিক আছে? আমরা যখন বিবিএ করেছিলাম একটা সেমিস্টারে এখান থেকে 4টা চ্যাপ্টার পড়তাম। তো চিন্তা করো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কি পরিমাণ আমরা পোস্টমর্টেম করতাম। সাপোজ স্টোর লেজার, কস্ট শিট, তারপর হচ্ছে মনে করো ওভারহেড, এরপরে ধরো সিবিপি অ্যানালাইসিস পড়াবো। এই 4টা চ্যাপ্টার নিয়ে আমাদের একটা সেমিস্টার। তো সেই জায়গায় তোমাদের সিলেবাসটা কম্প্রেসড করে এত কিছু ঢুকানো হয়েছে এখানে। আসলে একটা সেমিস্টারে এত কিছু পড়ানো আমার নিজের কাছে মনে হয় যে স্টুডেন্টরা কিছুই কতটুকু আসলে নিতে পারবে। বুঝতে পেরেছো? মিস বাদ দিলেই তো হয়। চ্যাপ্টার আছে? জি, এরপর কি কোনো বড় চ্যাপ্টার আছে আর? বড় চ্যাপ্টার না, আসলে প্রত্যেকটা চ্যাপ্টারই বড়। আমি যদি বড় করতে চাই বড় করেও পড়াইতে পারি, আর চাইলে একটা ক্লাসও শেষ করতে পারি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই বড়। এই যে পরে তোমাদেরকে ওভারহেড আমি শুরু করব এবং সিবিপি অ্যানালাইসিস শুরু করব। তো এই দুইটাই কিন্তু বেশ বড় বড় চ্যাপ্টার, এগুলোর উপর তুমি হিউজ স্টাডি করতে পারবা। কিন্তু এখন তোমাদের এখানে মোটামুটি সিলেবাস কভার করার জন্য তো আমি সিলেবাস চ্যাপ্টার গুলো ইন ডিটেলসে যাই না বেশি, মোটামুটি বেসিক বিষয়গুলোই দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা বুঝতে পারো যে আসলে এখানে এই চ্যাপ্টারে কি আছে। তো স্টোর লেজার শেষ, আমরা নেক্সট ক্লাসে তাহলে ওভারহেড নিয়ে আলোচনা করব। ম্যাম আমাদের নেক্সট সিরিজ সিলেবাস কি হতে পারে মিস? নেক্সট সিটি হবে কস্ট শিট। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে 2টা নিলাম, এরপর আমরা কস্ট অ্যাকাউন্টিং শুরু করব। এরপর এটা হবে কস্ট শিট। ম্যাম বলো। ম্যাম আজকে সিটিতে হচ্ছে যে অয়েল এন্ড লুব্রিকেন্ট একটা ছিল, এই হিসাবটা কি ম্যাম ওই ডিক্লাইনিং ব্যালেন্স মেথড যখন করব তখন কি কোনো জায়গায় আসবে হিসাবটা? মানে 2015তে বুক ভ্যালু বিগিনিং অফ দ্য ইয়ারে কি প্রথম বছর কি প্রথমেই বলো অয়েল এন্ড লুব্রিকেন্ট তুমি মেশিন কস্টের মধ্যে অ্যাড করছো কিনা? এটা তো এক্সপেন্স, এটা তো অ্যাড করা যাবে না। হ্যাঁ, যদি অ্যাড না করো তাহলে এটা আর কোনো কোথাও আসবে না। জাস্ট এক্সপেন্স হিসেবে আমরা ওই যে যখন জার্নাল এন্ট্রি দিব তখন দেখা যাবে। শেষ। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। মিস কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলো। মিস ওই নেটের প্রবলেম থাকার কারণে 10টা 5 বা 10টা 6 সাবমিট করার পরেও লেট দেখাচ্ছে আর কি। সো একটু কাইন্ডলি যদি একটু দেখেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক।